আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চায় মন্তব্য সালাউদ্দিনের। বললেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছু মানবে না জনগণ। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায় অভিযোগ ডাক্তার তাহেরের। জুলাই সনদে অস্পষ্টতা থাকায় সই করবে না এনসিপি। গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটা এখন আমরা রোডম্যাপ পাইনি। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের রূপরেখায় দূর হয়েছে সংকট, বলছেন বিশ্লেষকরা। গণভোট ইস্যুতে মতৈক্য না হলে ঝুঁকিও আছে। ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে। এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখনো অস্পষ্ট মনে করেন বিশেষজ্ঞরা। গণভোটের বিষয়ে সাধারণ মানুষ অন্ধকারে, সচেতন করার পরামর্শ। না ভোট দিলে মেবি আমরা গত 15-16 বছরে যেরকম ছিলাম সেরকম ফেরত যাব। ধরা যাক এরকম যদি একটা মেসেজিং হয়, সেই মেসেজটা যদি আমরা এইভাবে কনভে করতে পারি, তাহলে সেইটা হচ্ছে কি আমার ধারণা একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে মানুষের ওপিনিয়ন। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, রাজধানীর জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ। ককটেল ফ্যাক্টরির সন্ধান মিলেছে, দাবি পুলিশের। আটক হয়নি কেউ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে এই কথা বলেন তিনি। জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে প্রস্তুত। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মৌন মিছিল ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের। আয়োজনে বক্তারা বলেন, নারীকে হেনস্থা করে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়। সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা। ক্রমবর্ধমান যে নারী হয়রানি হেনস্থার শিকার নারীদের হতে হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা একসাথে হয়েছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে। অভিযোগ, জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। কর্মঘণ্টা কমিয়ে নারীদের অন্দরমহলে বন্দী রাখতে চায় তারা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। সালাউদ্দিন জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত। স্বাক্ষরিত সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছুই জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান তিনি। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
সংসদ নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম নগরীতে ট্রাভেল ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দেন তিনি। এ সময় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে কথা বলেন। আমির খুসরু একই দিনে নির্বাচন ও গণভোটের সরকারি সিদ্ধান্ত নিয়ে তর্ক বিতর্ক করে অযথা সময় নষ্ট না করার আহ্বান জানান সকলের প্রতি। বলেন, দেশে এখন নিরপেক্ষ বিচার বিভাগ রয়েছে, তাই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলার রায়ের বিষয়টি বিচার বিভাগই দেখবে বলে জানান তিনি। আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দেওয়ার তাগিদ দেন এই বিএনপি নেতা। জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এমন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করেন আমির খুসরু। বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচন দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটাই হচ্ছে জনগণের চাহিদা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র। আর এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকার যেন তেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় ৫ দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল। শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা। আমরা চাই গণভোট। ব্রিফিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, যাতে সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনেরই তার ভাষণ দিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর স্পষ্টত বোঝাই যাচ্ছে এই সরকার আর নিরপেক্ষ নেই। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন। আমরা আজকেও নাম বলতে চাই না, তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। ডাক্তার তাহের বলেন, কোন দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয়। আগেই গণভোট সহ ৫ দফা দাবি আদায়ে ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই জামাত নেতা। উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ নিয়ে অনেক কিছুই অস্পষ্ট, আর বাস্তবায়ন নিয়েও সন্দেহ আছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এসব অস্পষ্টতা দূর না হওয়া পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি, সে কথাও জানিয়ে দেন দলটির নেতারা। সন্ধ্যায় এক জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা আরও বলেন, জুলাই সনদ আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি। দীর্ঘ জলঘোলার পর জারি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। তবে নানান অসন্তোষ জানিয়ে তাতে এখনও স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় এ নিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে। জরুরি এক ব্রিফিংয়ে জুলাই সনদে অনেক অস্পষ্টতা আছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন, গণভোটের অনেক বিষয় রাজনৈতিক দলগুলোর মর্জির উপর ছেড়ে দেয়া হয়েছে। যদি গণভোটে জনগণ সিদ্ধান্ত জানিয়ে দেয়, তারপরও কেন সংবিধান সংস্কারের সুযোগ রাখা হলো সেই প্রশ্ন তোলেন তিনি। গণভোটের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই, জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে, সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি। জুলাই সনদে অস্পষ্টতার অভিযোগ আনেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিও। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া গেলেও এর নৈতিক ভিত্তি মেলেনি। গণভোটের 4টি হা ভোটেও রয়েছে অস্পষ্টতা। এগুলোর সঠিক ব্যাখ্যা না দেয়া পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না
এনসিপি, এই কথাও বলেন তিনি। যেই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে, যেই কথামালাগুলো এসেছে, এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেস্টিভ্যাল ব্যবস্থার দিকে যাব। নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না, এবং সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে, যদি সরকার ওই পথে হাঁটতো তাহলে হয়তোবা আমরা ভালো কিছু পেতাম। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদকে ভোট ব্যাংকের টুলস হিসেবে ব্যবহার করছে বলে উল্লেখ করেন এনসিপির নেতারা। সরকারকে জনগণের কাঙ্ক্ষিত পথে হাঁটার আহ্বান জানান তারা। এবং গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটা এখন আমরা রোডম্যাপ পাইনি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় বিএনপি জামায়াত দুই দলেরই জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংশয় দূর হয়েছে বলেও মত তাদের। আর এতে আপাতত সংকটের সমাধান হলেও পরবর্তীতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তারা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 9 মাস ধরে আলাপ আলোচনার পর গত 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে 25টি রাজনৈতিক দল। কিন্তু এ সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বড় দুই দল ও তাদের শরিকরা, যা গড়ায় মাঠের আন্দোলনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের যে রূপরেখা তুলে ধরা হয়েছে তাতে সংকট দূর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি এবং জামাত উভয়ই তাদের মতো করে প্রধান উপদেষ্টার ভাষণের কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু বাস্তবতা হলো এই ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে। এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানানো হলেও কড়া সমালোচনা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছে জামায়াত ইসলামী। দলটির এই অবস্থানকে কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি যেটা চেয়েছিল একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন, বিএনপি সেটা পেয়ে গেছে। জামাত ইসলাম যেটা চেয়েছিল উচ্চকক্ষে সংখ্যানুপাতের আসন নির্ধারণ, জামাত এবং এনসিপি তারাও সেটা পেয়ে গেছে। তাদের আর এই নির্বাচনে বাধা দেওয়ার কিছু নেই। এখন যদি কোনো অজ্ঞাত মহল, অদৃশ্য মহল নির্বাচনকে আরো পিছাতে চায়, তাদের ব্যাপারে ভিন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সমস্ত কর্মসূচির মাধ্যমে একটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে যত বেশি সুযোগ আদায় করা যায় সেটারই একটা কৌশলের অংশ। জামাত জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারা কিন্তু মাঠের মধ্যে আছে। বিশ্লেষকরা বলছেন জুলাই সনদের পুরো বিষয় কোনো দলই গ্রহণ না করায় দলগুলোর মধ্যে এ বিভেদ চলমান থাকবে পরবর্তী সরকার পর্যন্ত। রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে ওন করার ক্ষেত্রে যখন আংশিকভাবে নিবেশে, তখন তো তার মধ্যে সংকটের তীব্রতা আরও বেড়ে যাবে। কমন ডিনোমিনেটর, সবচেয়ে কম আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আমরা এই 3টা বিষয়ে একমত হয়েছি, এই 3টা বিষয় গণভোটে যাচ্ছে, তাহলে আপনার এই সমস্যা দেখা দিত না, মানে বিভক্তি বাড়তো না, বিভক্তি শেষ হয়ে যেত। গণভোটের প্রশ্নের জটিলতার কথাও বলছেন বিশ্লেষকরা। এতে পুরো জুলাই সনদ ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা তাদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি। পুরো প্রক্রিয়া এখনও অস্পষ্ট বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণভোটের ফলাফলের উপর নির্ভর করছে সনদের ভবিষ্যৎ। সনদ ও গণভোটের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ এখন অন্ধকারে। তাদেরকে সচেতন করতে সরকার ও দলগুলোকে কার্যক্রম হাতে নিতে হবে। এদিকে নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় খরচ কমলেও লজিস্টিক্স বাড়াতে হবে। ইসি সচিব বলছেন কমিশনের প্রস্তুতি নির্ভর করবে সরকারের নির্দেশনার উপর। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের দিনই গণভোট নেয়ার কথা জানানো হয়। তিনি জানান, সংবিধান সংস্কার নিয়ে 4টি বিষয়ের উপর একটি প্রশ্ন থাকবে, তাতে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন। এখানে 4টি বিষয়ে কোনো একটি অংশের সাথে একমত না হলেও আলাদাভাবে ভোটারের মতামত জানানোর সুযোগ থাকছে না। বিশ্লেষকরা বলছেন গণভোট নিয়ে অস্পষ্টতা আছে। জুলাই সনদের প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের বাইরে এ সম্পর্কে বোঝেন না বা জানেন এমন মানুষের সংখ্যা খুবই কম।
কঠিন বিষয়গুলো সহজ করে জনগণের সামনে তুলে ধরতে হবে সরকারকেই। পিআর পদ্ধতিতে আমাদের দলের আপত্তি ছিল, কিন্তু এটা তো আমি তাহলে আমাকে না ভোটই দিতে হবে। তাহলে বিএনপির মতো একটা দলের লাখ লাখ কর্মী যদি এটা না ভোট দেয়, সেটা তো জুলাই সনদ পাশের জন্য আমি বলবো ঝুঁকিপূর্ণ হয়ে গেল। শুধু বিএনপির কর্মীদের ব্যাপার না, এটা সাধারণ ভোটারদের জন্যই যেভাবে গণভোটটা উপস্থাপন করা হচ্ছে, গণভোটের বিষয়বস্তু উপস্থাপন করা হচ্ছে, এরকম গণভোটের অভিজ্ঞতা এদেশের মানুষের কোনো কালে ছিল না। প্রত্যেকটা এরকম ধরে ধরে হয়তো বোঝাতে হবে না, সিম্পলি মানুষকে এইটুকু বোঝাতে পারেন যে আপনি হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্রের চেহারাটা কীরকম হবে। না ভোট দিলে মেবি আমরা গত 15-16 বছরে যেরকম ছিলাম সেরকম ফেরত যাব। ধরা যাক এরকম যদি একটা মেসেজিং হয়, সেই মেসেজটা যদি আমরা এইভাবে কনভে করতে পারি, তাহলে সেইটা হচ্ছে কি আমার ধারণা একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে মানুষের ওপিনিয়ন। সনদ বাস্তবায়ন ও গণভোটের জটিলতা কাটাতে সব দলের সদিচ্ছা জরুরি মনে করছেন বিশ্লেষকরা। তারা কতখানি এই গণভোটের পক্ষে তাদের অবস্থান নিতে পারবেন। কমিশন সচিব জানিয়েছেন, গণভোট ইস্যুতে সরকারি নির্দেশনার উপর প্রস্তুতি নেবেন তারা। যখন এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, নিশ্চয়ই তখন আইনি কাঠামোটা গড়ে তুলেই দেওয়া হবে। কমিশনের প্রস্তুতিটা নির্ভর করবে নির্দেশনাটা কিভাবে আসছে সেটার উপরে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে 35টি ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, হেলমেট ও বিপুল পরিমাণ জর্দার কৌটা জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়ার পরে সেখানে অভিযান চালিয়ে একটি ভবনের ছাদে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম আদি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত 35টি ককটেল, হেলমেট, বোমা তৈরির সরঞ্জাম, কয়েক বস্তার জর্দার কৌটা উদ্ধার করা হয়। পরে কাউন্টার টেরোরিজম ইউনিটকে খবর দেওয়া হয়। তারা সেখান থেকে উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের 7 নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের একটি ভবনে ককটেল তৈরি করা হচ্ছিল। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। আমরা গতকাল জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 3 জন বোমা তৈরির কারিগরকে অ্যারেস্ট করেছি। তো তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতেই আমরা আজকের অভিযানটা পরিচালনা করেছি। তো একটা বাড়ির ভিতরে তারা নর্মালি বাইরে থেকে কিছু কারিগর আসে, আর স্থানীয় 20 থেকে 22 জনের একটা তালিকা আপনারা দেখেছেন, পত্রিকা এসছে। তো তারা ওই বাড়ির মধ্যেই ককটেল এবং পেট্রোল বোমাগুলো বানিয়ে থাকে। রাজধানীতে বাসে আগুনে দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক তরুণের। নিহত ব্যক্তি আব্দুল্লাহ সায়াফ রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র। এই ঘটনায় একজন পালিয়ে গেলেও আরেকজনকে আটক করা হয়। পুলিশের ধারণা, নাশকতার জন্যই তাদের ভাড়া করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 10টার দিকের ঘটনা। মিরপুরের বেড়িবাদ এলাকায় রাস্তার পাশে থাকা একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় 3 যুবক। এই ঘটনা মোবাইলে ভিডিও ধারণও করছিল তারা। পরে তাদেরকে ধাওয়া করে আশপাশের লোকজন। একজনকে হাতে নাতে ধরা হলেও আরেকজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় পাশের তুরাগ নদীতে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে, আর তৃতীয় জন পালিয়ে যায়। যারা আগুন দিছে ওদের জন্যই একজন আর কি পাবলিকে যখন দৌড়ানো দিছে, দৌড়ানোর জন্য একজনে নদীতে চাপ দিছে, ওই সাঁতার জানতো না, তখন ওই নদীতে ডুবে মারা গেছে। আরেকজন হাতে নাতে ধরছি। লোকজনে হই হল্লা করতেছে, দাপদাপি আসছি আইসারাই, এর মাঝখানে দেখি যে ওদিক দিয়ে লোকজন অনেক জমা হয়ে গেছে। তারা নয় ওই ধরতে গেছে, নাশকাতি লোকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি। তারপরে ফায়ার সার্ভিস নিভা হয়েছে। পানিতে ডুবে যাওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ সায়াফ। রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তো সে। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আনুমানিক গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ি নাই তো কিছু দেখছেন আপনারা, সবই দেখছেন, গাড়ি কিছু নেই, ইঞ্জিন সহ পুড়ে গেছে। আগুন জ্বলতেছিল, ধোঁয়া উঠতেছিল আর কি, একরকম নিভানোর পর্যায়ে ছিল, কিন্তু ধোঁয়া উঠতেছিল। ওই অবস্থায় যে আমিও গাড়ির ভিতরে যে পানি মেরে তারপর গাড়িটা ধোঁয়াগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পুলিশ জানায়, আটক হওয়া যুবকের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী তিনি। নাশকতার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন কিরণমালা পরিবহনের মালিক। পুলিশের তথ্য বলছে, গত 10 দিনে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত 20টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গত রাত থেকে ভোর পর্যন্ত দেশের 3টি স্থানে বাস পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মানিকগঞ্জের শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। এছাড়া এই নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান। একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধা মা। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি। হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান। তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ড্রাইভার ছিল, সে অগ্নিদগ্ধ হয়। পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ঢাকায় তাকে রেফার করা হয়। আইসিইউতে আছে, 45% বার্ন হয়েছে। পরবর্তীতে আবার বলা হয়েছে যে 47% বার্ন হয়েছে। আপনার শ্বাসনালী পুড়ে গেছে, ফুসফুসও পুড়ে গেছে। দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকরা গ্রামে। বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি। গত রাতেও তেমনই বাসে রাত কাটানোর চিন্তা করেন, যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য। আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। আমার ছেলের কোনো রাজনীতি করে না, কোনো অপায়া রাজনীতি করে না, কিছু না, শুধু ওর শরীর ভালো না, ঘুমায় রয়েছে। গাড়ি চালায়, আব্বুর উপরে সংসারটা চলে। এখন এই অবস্থাটা হইল আব্বুর, এখন এই সংসার চালানোর কেই নিব। বাসটা অনেক সকালে যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাত্রে ঘুমাইতো। ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে। পরপর দ্বিতীয় দিনের মতো আখাউড়া রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রেল লাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি। তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং জিআরপি এবং আরও যে আমাদের সাথে যে পিডব্লিউআইডব্লিউর সংশ্লিষ্ট যারা আছে, সবাই সতর্ক থাকাতে খুব দ্রুত আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পেরেছি। আশুগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ডিউটি। আমার তো ওইখানে দ্রুত গতিতে আমার তো যাওয়া সম্ভব না, কারণ আমার তো এক জায়গায় না। যদি এক জায়গায় থাকতো তাহলে আমি তাড়াতাড়ি করে যেতে পারতাম। শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়কের পাশে রাখা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। বরগুনার আমতলীর বাধাঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে 3 উপদেষ্টার গাড়ি অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন। জনতা প্রায় 5 মিনিট তাদের গাড়ি অবরোধ করে রাখে। এ সময় সেতু উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। পরে জেলা বিএনপির হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। 5 দফা দাবিতে আগামীকাল থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। ভোলার ইয়েটাকে আমরা ওই ফিজিবিলিটি স্টাডিটাকে আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না যেটা কাজ করবে না, কদিন পরে আবার এটা নিয়ে একটা সমস্যা দেখা দেবে। 2টা জায়গা দেখলাম, সেটা আমরা নিব। আমরা চেষ্টা করব কোনো নতুন জায়গা যাতে অধিগ্রহণ করতে না হয়। এই উপদেষ্টা বিগত 2বার ভোলাতে এসে আমাদের দাবিগুলোর সাথে একমত পোষণ করে আজকে সে বলতেছে যে দাবিগুলো তার পক্ষে মানা সম্ভব না। ওনারা যেটা করছে আমাদের সাথে প্রতারণা করছে। আমরা ভাবছি আমাদের জানুয়ারি পতন হবে, কিন্তু সেটা না হয়ে ওনারা এখন বলতেছে আবার নতুন করে ডিজাইন করবে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম, তাদের যে কোনো কর্মসূচি অপরাধ বলে গণ্য হবে, আর এমনটাই বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য আইনগতভাবে মোকাবেলা করবে সরকার। এছাড়া আগামীর গণভোট কেমন হবে, জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তি তা নির্ধারণ করবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
রায় কি দেবেন, রায় না হওয়া পর্যন্ত, রায় হওয়ার আগ পর্যন্ত আমাদের কারোরই জানার কোনো সুযোগ নাই। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ যে নাশকতা চালাচ্ছে এবং আবারও তারা কর্মসূচি দিয়েছে, আমরা দেখছি নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে ১ দশক পূর্তিতে শাহবাগের র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধনে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার সরকারকে ধন্যবাদ জানান সাকি। বলেন, ঐক্যে যাতে কেউ ফাটল ধরাতে না পারে তা নিয়ে সতর্ক থাকতে হবে, আর দেশ বদলাতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার উল্লেখ করে সাকি বলেন, এমন রাজনৈতিক ব্যবস্থা লাগবে যা সবার অধিকার নিশ্চিত করবে। ফেব্রুয়ারির মধ্যে হতে হবে যারা বিচার সংস্কার নির্বাচনের পথরেখাকে ভুলন্ডিত করতে চান, নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সেই সমস্ত ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর বিজয়নগরে ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। নূর আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণ অধিকার পরিষদ। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অনেক ভিন্নমত ছিল, প্রধান উপদেষ্টার ভাষণে সব সংশয় কেটে গেছে বলেও জানান তিনি। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা। নুরুল হক নূর আরও বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশ জুড়ে নাশকতা চালাচ্ছে, তাই সব দলকেই সতর্ক থাকতে হবে। যারা দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে, সকল রাজনৈতিক দলকে রাস্তায় নেমে গণধোলাই দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করুন। যারা রাস্তায় নেমেছে, মুখ দেখে মাস্ক পরে যারা রাস্তায় নেমেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। চট্টগ্রামে কয়েকটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ বাড়ছে। আনোয়ারা সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন তারা। সরওয়ার জামাল নিজাম। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে প্রার্থী মনোনয়ন নিয়ে কয়েকটি আসনে দেখা দিয়েছে অসন্তোষ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় গায়ে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন আনোয়ারা কর্ণফুলী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিএনপি প্রার্থীর কুশপুত্তলিকা দাহ ও তার ব্যানার ফেস্টুনে আগুন দেয়। আওয়ামী লীগের সুবিধাভোগীদের বাদ দিয়ে দলের দুঃসময়ের নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। আনোয়ারা জনগণ, যারা নির্যাতিত অবহেলিত জনগণ, তারা এর প্রতিবাদ জানাচ্ছে, এই প্রতিবাদ চলবে। যারা রাজপথে ছিল 17 বছর ধরে, তারা বিক্ষুব্ধ হয়ে আজকে এই প্রতিবাদ সভা এবং মশাল মিছিল। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে যাকে আমরা পাই নাই, তাকে আমরা নমিনেশন এটা আমরা মানি না, মানব না। যে আগে মাঠে ছিল তাকে যেন নমিনেশনটা দেওয়া হয়, যদি নমিনেশন দেওয়া না হয় তাহলে আমরা রাজপথে থাকবো। কোরিয়ান ইপজেট টানেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত চট্টগ্রাম 13 আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরাও। একদিন রাজনীতি না করেও যদি দলের নমিনেশন পায়, তারা সারা বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের কাছে কি বার্তা যায়? সরওয়ার জামাল নিজাম এরকম নেতাকর্মী কাউকে চিনেন না, কারণ উনি দুঃসময়ে ছিলেন না। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে ছিল আজকের দিন পর্যন্ত, ওনাকে যদি নমিনেশন না দেয় আমরা তৃণমূলের কর্মীরা খুব হতাশ। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনেও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল সমাবেশ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। ঘোষিত প্রার্থী পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামী 17 ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।
রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসি ডক্টর এম সরওয়ার উদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তারিখ ঘোষণা করেন। সব শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই তারিখ বেছে নেওয়ার কথা জানান তিনি। শিক্ষার্থীদের এই তারিখে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ভিসি। এদিকে ভিসির এমন ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন আটকে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী। এতে ভেতরে আটকা পড়েন ভিসি প্রভিসি সহ শিক্ষক কর্মকর্তারা। এটা আমাদের নির্বাচন কমিশন যে অবস্থা যে আমাদের এটা নিয়ে বসবেন, বসে উইদিন এ শর্ট টাইম অ্যামেজিং, টেক ইট অ্যাজ এ গেম। অনেকের তো বন্ধ দিয়ে বাড়ি যাওয়ার যে একটা প্রবণতা, কোনোভাবে সবাইকে বুঝিয়ে শুনিয়ে বাস্তবতার নিরিখে আমাদের নির্বাচন কমিশনকে যেন সবাই সহযোগিতা করে, কোনো অবস্থায় যেন বিতর্কিত না করে। আর আমাদের উপর একটা এমবার্গো আছে, আমাদের প্রশাসনে আমরা যারা আছি আমরা কখনোই নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবো না, টাইম। তো আশা করি ওনারা সুন্দরভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন। দর্শক, এই যে নির্বাচনের প্রস্তুতির খবরাখবর আমরা একটু যেতে চাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেখানে আমার সহকর্মী নাবিল আছেন, তার সঙ্গে কথা বলতে চাই। নাবিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শিক্ষার্থীদের বিক্ষোভ কি এখনো চলছে এবং তাদের দাবিগুলো সম্পর্কে জানাবেন। আরও একটি বিষয় যেটি পরিষ্কার করে বলবেন, এই যে ভিসি প্রভিসি সহ শিক্ষক কর্মকর্তাদের আটকে রাখা হলো, এই ব্যাপারে একটু জানাবেন আমাদের পরিষ্কার করে। ভিসি প্রভিসি সহ যারা শিক্ষক কর্মকর্তারা তারা কিন্তু এখনও প্রশাসনিক ভবনের ভেতরে আটকাই আছেন, তারা এখনও বের হতে পারেননি। তার মূল কারণ যারা শিক্ষার্থীরা যারা হচ্ছে ডিসেম্বর মাসের 8 এবং 9 তারিখে সাকসু নির্বাচন দাবি করছেন, তারা এই যে প্রধান যে ফটক এই প্রশাসনিক ভবনে সেই ফটকটি তারা আটকে রয়েছেন। এবং শিক্ষার্থীদের যে দাবি সেটি হচ্ছে যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিসেম্বরের 19 তারিখে বন্ধ হয়ে যাবে এবং সাধারণত শিক্ষার্থীরা 1-2 সপ্তাহ আগে থেকেই আসলে তারা বাড়িতে যাওয়া শুরু করেন এবং ডিসেম্বর মাসে যেহেতু 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের ছুটি, 16 ডিসেম্বর বিজয় দিবসের ছুটি, ফলে এবার বেশ আগে থেকেই শিক্ষার্থীরা বাড়িতে ফিরবেন। ফলে 17 তারিখে যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হবে না। তাই তারা দাবি করছেন যে আগামী 9 অথবা 10 ডিসেম্বর মাসের সেই 2 তারিখের মধ্যে 1 তারিখে যাতে নির্বাচন দেওয়া হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে আসলে প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে জানিয়েছে যে 17 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে তারা মূলত শিক্ষার্থীদের অংশগ্রহণ তারা নিশ্চিত করতে চান এবং সেই জন্য নির্বাচন কমিশনকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জন্য তারা পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বলেছেন শিক্ষার্থীরাও আসলে নির্বাচন প্রস্তুতি নেওয়ার জন্য তারা বলেছেন। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তার মানে নাবিল, তারা চাচ্ছেন যে 17 ডিসেম্বরের আগেই যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ধন্যবাদ আমাদের এই আপডেটটি জানানোর জন্য। চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে 16 নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে সিপিবি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলটি জাতীয় সমাবেশে কথাই জানান নেতারা। সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন। 71-এর যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান নেতারা। তারা বলেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়াই সরকারের উদ্দেশ্য। জুলাই সনদকে ভুয়া সনদ বলে উল্লেখ করেন সিপিবি নেতারা, যা নিয়ে ঐক্যমত হয়নি তাও লেখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানান সিপিবি নেতারা। সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নেয়ার আহ্বান জানান তারা। কথা একটাই, কমিউনিস্ট পার্টি বামপন্থীদের সরকার করতে হবে। এই সরকার গড়ার জন্য বৃহত্তর একটি রাজনৈতিক ফ্রন্ট আমাদের গড়ে তুলতেই হবে। বেসরকারি ফলাফলে বিহারে আবারও বাজিমাত নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের জোট এনডিএর। 243 আসনের মধ্যে 202টিতেই জয় পেয়েছে তারা। বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে 34 আসন, যার মধ্যে কংগ্রেসের জয় মাত্র 6টিতে।
বিহার জুড়ে কেবলই বিজেপি নেতৃত্বাধীন জোটের সমর্থকদের উল্লাস। নানা হিসাব নিকাশ আর জল্পনা কল্পনার পর রাজ্যটির বিধানসভা নির্বাচনে চমক দেখালো কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীনদের জোট এনডিএ। ভোটের ফলাফলে কংগ্রেস ও তেজস্বী যাদবের আরজেডি নেতৃত্বাধীন জোট রীতিমতো বিধ্বস্ত হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে 243 আসনের মধ্যে 202টিতে জয় পেয়েছে এনডিএ। 2020 সালের চেয়েও 80টি আসন বেশি পেয়েছে তারা, যার মধ্যে 89টি জিতেছে বিজেপি আর জেডিও জয় 85টিতেই। চমক দেখিয়েছে এনডিএ জোটের আরেক শরিক কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি। তারা পেয়েছে 19টি আসন। বিরোধী জোটের আরজেডি 25টিতেই বিজয়ী হয়েছে। অন্যদিকে ভরাডুবি হয়েছে কংগ্রেসের, মাত্র 6টিতে বৈতরণী পার হতে পেরেছে তারা। এবার বিহারের নির্বাচনকে কেন্দ্র করে বেশ আটঘাট বেঁধেই নেমেছিলেন রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা আয়োজন করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়েছিলেন মন জয়ের আশায়। বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে নানা তথ্য প্রমাণ হাজিরও করেছিলেন। তবে বিহারের মানুষ আবারও নীতিশ কুমারের ওপরই আস্থা রাখল। এরই মধ্যে সবচেয়ে বেশি সময় বিহার শাসনের রেকর্ড নিজের করে নিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ নীতিশ কুমার। আবারও মুখ্যমন্ত্রী হয়ে নিজের সেই রেকর্ড আরও পাকাপোক্তই করতে যাচ্ছেন তিনি। 2000 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতিশ কুমার, তবে 8 দিনের মাথাতে সে সময় পদত্যাগ করেছিলেন তিনি। 2005 সালে আবারও রাজ্য সরকারের দায়িত্ব নেন তিনি। এরপর বারবার জোট শরিক বদলেছেন, কখনো বিজেপিকে আবার কখনো আরজেডিকে সাথে নিয়ে গঠন করেছেন সরকার। 7 দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের বিধানসভা নির্বাচনে। 2 দফায় প্রায় 7.5 কোটি বাসিন্দা ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারদের 67%-ও বেশি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। দেশের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে শুক্রবার রাজ্যের তিরুপুরুর এলাকার কাছে একটি বিস্তীর্ণ খালি জমিতে আছড়ে পড়ে পিলাটুস P-7 মডেলের বিমানটি। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয় পাইলট। প্যারাশুটে করে ভূমিতে অবতরণের পরপরই তাকে সাহায্য করতে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। এর আনুমানিক আধা ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় বিমান বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার। পরে পাইলটকে সামরিক ঘাঁটিতে ফেরত নিয়ে যাওয়া হয়। এখনও জানা যায়নি বিমান বিধ্বস্তের কারণ, চলছে তদন্ত। দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।